আসসালামু আলাইকুম। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? একটু কমেন্ট করে একটু বলো তো। যারা লাইভে অলরেডি আসছো একটু কমেন্টস করে আমাকে বলো তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা, আর ভিডিওটা দেখা যাচ্ছে কিনা। যদি না দেখা যায় আমার মনে হয় তাহলে যে তোমার ইয়ার সমস্যা, তোমাদের নেট সমস্যা, বুঝছো? আচ্ছা, আমরা আজকে দেখবো যেটা নমিনাল পাই মেথড পদ্ধতি। এর আগে দেখছিলাম আমরা নমিনাল টি মেথড পদ্ধতি। সেখানে আমরা এখানে পাই বলো আর টি বলো, মূল কথা হচ্ছে আমি ক্যাপাসিটরকে কোথায় রাখবো। এই ক্যাপাসিটরকে কেন্দ্র করি, ক্যাপাসিটরকে আমি যেখানে রাখবো সেটাকে হিসাব করেই আমার মূলত হচ্ছে এই যে নমিনাল পাই বলো টি বলো ইনকনভেনশন বলো সেটা সেই বিষয়টা। তো এখানে আমি ক্যাপাসিটরকে কোথায় রাখবো সেই অনুসারে আমার এই বিষয়গুলো ভাগ করা হয়েছে, বুঝছো? তাহলে আমরা এর আগে যেটা দেখছি সেটা হচ্ছে নমিনাল পাই মেথড, নমিনাল টি মেথড, যেখানে ক্যাপাসিটরকে মাঝে রেখে এর লাইনে সংযুক্ত অন্যান্য যে রেজিস্টিভ অ্যান্ড ইন্ডাকটিভ মানগুলো সেগুলোকে আমি দুই ভাগে ভাগ করে দিছি। আর এখানে হচ্ছে আমি ক্যাপাসিটরকে লাইনের দুই মাথায় সমান ভাগে ভাগ করে দিলাম এবং মাঝখানে রাখলাম রেজিস্টর এবং লাইনের যে মোট ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স থাকবে সেটা। আজকে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট এবং আজকে একটা ক্লাস করলে এই ক্লাসটা ভালো মতো যদি বোঝা যায় তাহলে আমার মনে হয় এখান থেকে 10 মার্ক ক্যারি করা কোনো ব্যাপার না। সুতরাং তোমরা এখন যারা না দেখতে পারতেছো, আশা করি পরে আবার সুন্দর মতো যখন নেট সমস্যা থাকবে না, বাইরে গিয়া হোক বা ডাউনলোড করে হোক, এখান থেকে ইউটিউব তোমার বলে ফেসবুক থেকে যে ডাউনলোড করা যায় সেটা তোমরা জানো কীভাবে ডাউনলোড করে ভিডিওগুলো অবশ্যই দেখে নিবে, বুঝছো? তাহলে তা না হলে তোমার কিন্তু ল্যাগিং থেকে যাবে। আচ্ছা, এরপরে যেটা আমরা করব সেটাকে, প্রথমে আমরা কি করছিলাম, এই ভিআরকে রেফারেন্স লাইন ধরছিলাম। এখানেও আমরা ভিআরকে রেফারেন্স লাইন ধরি। এটাকে ভেক্টর ডায়াগ্রামে আঁকতে হবে, ঠিক আছে? ভেক্টর ডায়াগ্রাম যদি না বুঝি তাহলে আমার এই যত পড়াশোনা বা যত যত কিছু কোনো কিছুতেই লাভ নাই। ইলেকট্রিক্যাল বিষয়ে ভেক্টর না বুঝলে তুমি কিছুই বুঝতে পারবে না। তুমি অঙ্ক মুখস্থ করতে পারবা, সার্কিট মুখস্থ করতে পারবা, কিন্তু ভেক্টর যদি না বুঝো তাহলে নিজে কিছু করতে পারবো না। তো এখানে আমরা ভিআর হচ্ছে রিসিভিং পয়েন্টের ভোল্টেজ। এই ভিআরকে আমরা যদি রেফারেন্স ধরি তাহলে তাহলে কি হয় দেখো, এই বিন্দুতে যদি আমি একটা কেসিএল প্রয়োগ করি, দেখো এখান থেকে কারেন্ট একটা এইদিকে চলে গেছে, অর্থাৎ রিসিভিং প্রান্তে চলে গেছে, আর একটা কারেন্ট নিচের দিকে চলে আসছে। তাহলে এই কারেন্টটার মান দিচ্ছি আমি আইএল, আর এই কারেন্টটার মান দিচ্ছি আইআর, এই কারেন্টটার মান দিচ্ছি হচ্ছে তোমার IC2। আবার এইখানের কারেন্টটার মান দিছি আমি আইএস, এটার নাম দিছি আমি IC1, এটা তো আইএল আছে। তাহলে আমি যদি এই বিন্দুতে এখানে ধরি আমি VC1 ধরি আর এখানে VC2 ধরি, তাহলে এখানে VC1 সমান সমান ভি আর একই কথা, VC1 VC1 সমান সমান ভি আর একই কথা, ঠিক আছে? তাহলে এই দুটো একই কথা, তাহলে এইটাও যে ভোল্টেজ এটাও একই ভোল্টেজ, তাহলে আমার এইখানে যে ভোল্টেজটা পাচ্ছি সেটা ভিআরও বটে, আবার তোমার VC1 বটে, ঠিক আছে? এখানে VC1 দিলাম বা 2 দিলাম, একই কথা ধরে নিলাম একটা। আচ্ছা, এখন দেখো এই VC1 বিন্দুতে যদি আমি কেসিএল প্রয়োগ করি পাই, এই বিন্দুতে আমি যদি কেসিএল প্রয়োগ করি তাহলে আমি দেখা যায় যে আইএল সমান সমান আইআর প্লাস IC2। এই দুটো কারেন্টের যোগফলই হচ্ছে আমার আইএল কারেন্ট, অর্থাৎ এই জায়গার কারেন্ট সমান সমান এই দুটো শাখার কারেন্টের যোগফল। তাহলে আমার এই কারেন্টটা প্লাস এই কারেন্ট রাখতে হবে, তাই না? এখন এই যে রিসিভিং পয়েন্টে কি থাকে, আমার লোড থাকে, তাই না? সুতরাং রিসিভিং পয়েন্টে লোড থাকলে আমরা জানি যে লোড বা আমাদের এই লাইনগুলো সবসময় ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে হয়, ঠিক আছে? ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে কারেন্ট এবং ভোল্টেজের যে উপাংশটা কীরকম থাকে সেটা আমরা গেল ক্লাসে দেখাইছিলাম। ঠিক একইভাবে আমরা এই ক্লাসেও সেই জিনিসটাই আঁকবো, যে এখানে যদি ভিআর হয়, ভিআর সমান সমান ভিসি, আমি অলরেডি আগেই বলছি। এখানে যদি ভিআর হয়, ভিআর থেকে আমার কিছুটা দূরত্বে থাকে,
কিছুটা পিছনে থাকে তোমার আই আর কারেন্ট। কারণ কি, এখানটা আমরা আবার দেখাই, এখানে যদি ভি আর থাকে, এখানে একটা রেজিস্টিভ কম্পোনেন্ট থাকে, এই বরাবর থাকে তোমার রেজিস্টিভ কম্পোনেন্টের কারেন্ট, এবং এই বরাবর থাকে আমার ইন্ডাকটিভ কম্পোনেন্টের কারেন্ট। আমরা জানি অবশ্যই আমার লোডগুলো তোমার এই যে ট্রান্সমিশন লাইন, এই রিসিভিং পয়েন্টের যে লাইনটা থাকবে সেটা অবশ্যই আমার রেজিস্টিভ এবং ইন্ডাকটিভ হয়ে থাকবে, ঠিক আছে। সুতরাং আমার পাওয়ার ফ্যাক্টরটা অবশ্যই ল্যাগিং হবে, ঠিক আছে। যদি আমার ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হয়, তাহলে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে একটা তোমার কন্ডাক্টরের একটা রেজিস্ট্যান্স কাজ করবে এবং একটা ইন্ডাক্টর কাজ করবে। তাহলে এই দুটোকে আমি ভেক্টর যোগফল করব, এখান থেকে এটাকে সামান্তরিকের যোগফল অর্থাৎ ভেক্টর যোগফল করব, এইখান থেকে এতটুকু যতটুকু এর সমান্তরালে এইখান থেকে এটা একটা নেব, এবং এইটার সমান্তরালে এইটার একটা আঁকবো। তারপরে এই দুটো যদি যোগ করে দেই তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে আমার আইআর। ঠিক এই জায়গাটা এখানে হচ্ছে ভিআর, ঠিক এই জায়গাটাই আমি এইখানে তুলে নিয়ে আসলাম, ঠিক আছে। এটা আমরা আগের ক্লাসেও দেখছিলাম। এখন দেখো এই ভিআর এর সাথে প্যারালালে আছে আমার কি তোমার ভিসি আর ভিআর একই ভোল্টেজ, এবং এর সাথে আইসি টুটা প্যারালালে আছে, ঠিক আছে। প্যারালালে থাকলে তাহলে এখানে এই ভিআর ভোল্টেজ থেকে আইসি কারেন্ট কোথায় থাকবে? আমরা জানি ক্যাপাসিটরে কারেন্টটা লিডিংয়ে থাকে, আর ইন্ডাক্টরে এই যে ইন্ডাক্টরের ক্ষেত্রে কারেন্টটা ল্যাগিংয়ে কাজ করে, ঠিক আছে। তাহলে এখান থেকে লিডিংয়ের কারেন্টটা কোথায় হবে? এখানে এই বরাবর হবে, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেল। একটি বিশুদ্ধ ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা জানি 90 ডিগ্রি সামনে থাকে আইসি কারেন্ট, আইসি টু ধরলাম, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো এই আইসি কারেন্টের সাথে যদি আমি আইআর কারেন্ট যোগ করি, আইসি কারেন্টের সাথে আইআর কারেন্ট যোগ করবো, সেটা আমি কীভাবে করবো? অবশ্যই ভেক্টরিক্যালি করতে হবে, তাই না? তাহলে এখানে আছে আমার আইআর কারেন্ট, এই সাথে যোগ করতে হবে, এই পয়েন্টটার সাথে আমার যোগ করতে হবে। তাহলে এই পয়েন্টের সাথে আইসি যোগ করবো কীভাবে? এখানে আইসি যেভাবে আছে ঠিক একইভাবে আমাকে এখানে আইসিকে যোগ করতে হবে। সেই দুইটার যোগফলে যে জায়গাটা যাবে সেই জায়গাটাই পাবো আমি আইএল। তাহলে এইখানে আছে আইসি যেভাবে আছে সেইটাকে ঠিক এভাবে তুলে আনি, তাহলে এর সমান্তরালে আমি রাখবো, একদম হুবহু এর সমান্তরালে রাখবো। তাহলে দেখো আইসি আছে আমার এভাবে, এখানে আইসি আছে এই বিন্দু থেকে এভাবে। আমি আইসিটাকে যে কোনো পয়েন্টে নেই না কেন, যে কোনো পয়েন্টে নিব, সেই পয়েন্ট থেকে যদি আমি আইসিকে এই আইসির মূল আইসির সমান্তরালে রাখি তাইলেই আমার হবে। এখানে যদি আমি আইসি আঁকি কোনো সমস্যা নেই, এখানেও আমি আঁকতে পারবো। তাহলে কী করবো? এই মূল আইসির সমান্তরালে রাখতে হবে, ঠিক আছে। আমি যদি এই পয়েন্ট থেকেও আইসি আঁকি কোনো সমস্যা নাই, তাহলে আমার এই আইসির সমান্তরালে রাখতে হবে, বুঝছো? তাহলে এখানে যদি আমি আঁকি তাহলে কী করতে হবে? এইটা ঠিক সমান্তরালে রাখতে হবে। তাহলে দেখো আমার এই সমান্তরাল হয়েছে কিনা, এই যে সমান্তরাল হয়েছে, এখান থেকে এখানে সমান দূরত্ব আছে। এখন আমি এই জায়গাটা থেকে এই জায়গাটায় যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে আমার আইএল। এই দুটোকে যোগ করে দিলাম, যদি আমার সুন্দর হয়নি তারপর মোটামুটি আর কি হয়েছে। এখানে যেটা পাবো আমি সেটা হচ্ছে আইএল, এই যে এই জায়গাটার কারেন্ট, অর্থাৎ এই জায়গার কারেন্ট যোগ এই জায়গার কারেন্ট, এটা কী করতে হবে? ভেক্টর যোগ করতে হবে। সুতরাং ভেক্টর যোগ করলাম, এটাই হচ্ছে আমার ভেক্টর যোগ, ঠিক আছে। ভেক্টর যোগটা কীরকম হবে দেখো, আরও একটু দেখাই দিই সুন্দরভাবে। এইটার সমান্তরালে এই আইসি, এইটার সমান্তরালে আমার এই আইআরের একটা ভেক্টরের মান নিতে হবে, এবং এই যে আইআরের সমান্তরালে এই পয়েন্ট থেকে একটা ভেক্টর অর্থাৎ সামান্তরিক রাখতে হবে। তাহলে দেখো এই দুটা এই পয়েন্টে আসবে, এই দুটো এইখান থেকে এই পর্যন্ত কি এই আইআরের মান, আইআরের সমান্তরাল হচ্ছে তোমার এই আইসি থেকে এই পর্যন্ত, আবার এই আইআর থেকে আইসি পর্যন্ত এর সমান্তরাল হচ্ছে এই জায়গা থেকে এই পর্যন্ত, সামান্তরিকের যেটা সূত্র সেটা। এরপরে আমি যদি এর কর্ণকে যোগ করে দিই তাহলে যে লব্ধিটা পাবো সেটা হচ্ছে আমার যে ভেক্টরটা আমি চাচ্ছি সেটা। আচ্ছা, এইখানে আইসি পেলাম, এই আইসি পেলাম। এখন দেখো এই জায়গাটা যদি আমি একটা কেসিএল প্রয়োগ করি তাহলে কি হয়? আইএস সমান সমান কি লিখতে পারি আমি? আইসি ওয়ান প্লাস আইএল লিখতে পারি, ঠিক আছে। আইসি ওয়ান প্লাস আইএল। তাহলে আমার এই যে আইসি ওয়ান, এটা হচ্ছে আমার আইসি ওয়ান, এর সাথে আমার যোগ করতে হবে কাকে? সরি, এখানে এসে আইসি টু হবে, কারণ এইটা হচ্ছে আমার আইসি টু। এই আইসি টুর সাথে যোগ করতে হবে কাকে? এই আইসি টু থেকে পাইলাম কাকে আমি? এখানে পেলাম আইসি, এবং আইএলটাও পেলাম। আইসি টু হচ্ছে আমার এইটা, এই কারেন্ট হচ্ছে আমার আইসি টু, ঠিক আছে। এইখান থেকে এই কারেন্ট হচ্ছে আইসি টু, এবং এই যে নতুন যে কারেন্টটা পেলাম সেটা হচ্ছে আইএল কারেন্ট, ঠিক আছে। এখন এই আইএল কারেন্টের সাথে যদি আমি এই আইসি ওয়ান কারেন্টটা যোগ দেই তাহলে আমি পাবো কাকে? তাহলেই আমি আইএসকে পাবো। এখানেই আমার উদ্দেশ্য। এখন
IC1 কারেন্টটা, এই যে এই শাখার কারেন্টটা, সেটা পাবো কীভাবে? এইখানের ভোল্টেজ থেকে 90 ডিগ্রি লিডিংয়ে থাকবে, তাই না? এইখানের ভোল্টেজ থেকে সে 90 ডিগ্রি লিডিং আছে, তাহলে আমার আগে এইখানে ভোল্টেজটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে এই জায়গার ভোল্টেজ, এখানে যদি আমি একটা ছোট্ট একটা চিত্র আঁকি, দেখো এইখানে এই পয়েন্টটার ভোল্টেজের নাম দিলাম VC2। এই যে এই ভোল্টেজটাকে এখানে আমি আঁকলাম, এবং এখানে যে রেজিস্ট্যান্স আছে, ইন্ডাকট্যান্স আছে, এবং এই জায়গায় যে ভোল্টেজ আছে সেই ভোল্টেজের মান হচ্ছে তোমার এখানে VR বা VR বলা যায়, অথবা তোমার এখানে VR বলা যায় বা VC1 বলা যায়, যেটাই নিই না কেন। এখানে R, এখানে XL, আর এখানে যে কারেন্টটা সেটা হচ্ছে IL, ঠিক আছে? এখন এই জায়গাটায় আমি একটা KVL প্রয়োগ করি। KVL যদি প্রয়োগ করি তাহলে আমি কি পাবো, যে VC2 সমান সমান, এটাকে লেখা যায় VS, কারণ এই দেখো VC2 যা VSও তাই, ঠিক আছে? তাহলে VS সমান সমান VC2 সমান সমান আমি লিখবো কি, এই জায়গার ড্রপ প্লাস এই জায়গার ড্রপ প্লাস এই জায়গার ড্রপ, এই জায়গার ভোল্টেজ ড্রপ হচ্ছে আমার VR। তাহলে আমি লিখবো ILR প্লাস ILXL প্লাস VR, ঠিক আছে? তাহলে দেখো এই সমীকরণটা কি হচ্ছে, VS সমান সমান VC2 সমান সমান ILRL, অর্থাৎ এই জায়গাটার যোগফল প্লাস এই জায়গার যোগফল প্লাস এই জায়গার ভোল্টেজ ড্রপের যোগফল। তাহলে এই তিনটাকে যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে আমার VC2, সেটাই হচ্ছে আমার আবার VS। এখন আমি আসি কোন জায়গায়, আমি আসি এই IL পর্যন্ত এখন, ঠিক আছে? তাহলে IL এর সাথে আমার যোগ করতে হবে আমার IC কে, তাহলে আমার আগে VC নির্ণয় করতে হবে, অর্থাৎ VS কি নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে এই VR এর সাথে যোগ আছে কে? VR এর সাথে এই যে VR, অর্থাৎ এই পয়েন্টের সাথে এটা হচ্ছে আমার VR, তাই না? এটা VR ও যা, আর VC1ও তাই। তাহলে এই VR এর সাথে যোগ আছে কে, যোগ অবস্থায় আছে কে? এই জায়গার ভোল্টেজ ড্রপ প্লাস এই জায়গার ভোল্টেজ ড্রপ, এই দুটাকে যদি আমি এই VR এর সাথে যোগ করে দিই তাহলে আমি এই জায়গার ভোল্টেজ ড্রপটা পাবো, ঠিক আছে? তাহলে আমি কি করব, এই VR এর সাথে যোগ করতে হবে আমার ILXL কে, এবং IR কে যোগ করতে হবে, ILR কে যোগ করতে হবে। তাহলে কীভাবে সেটা আমি যোগ করব, দেখো এখানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আছে আমার IL, তাহলে VR থেকেও আমি ঠিক একই সমান্তরালে, এইটার সমান্তরালে IL নিব, এই IL নিলাম। এই জায়গায় যে ভোল্টেজ ড্রপটা পাবো সেটার নাম হচ্ছে ILR, বুঝছো? এরপরে আমি দেখো এই পয়েন্ট থেকে আমি কি করব, সামনের তোমার এখানে যদি একটা বিশুদ্ধ ইন্ডাক্টর হয় তাহলে 90 ডিগ্রি সে লিডিংয়ে থাকবে, তাই 90 ডিগ্রি নিলাম, 90 ডিগ্রি লিডিংয়ে নিলাম। এইখানে যেটা পাবো সেটা হচ্ছে ILX, XLও দিতে পারি, যা সমস্যা নাই। এই দুটাকে যদি যোগ করি তাহলে এখানে যেটা পাবো সেটা হচ্ছে ILZটা আছে কোথায়, মূলত এই থেকে এই পর্যন্ত, এর মধ্যে বাধা। এখন দেখো তাহলে আমি এই জায়গার ভোল্টেজ ড্রপ প্লাস এই জায়গার ভোল্টেজ ড্রপ যোগ করে দিলাম, তাহলে যোগফল পেলাম কোথায়, এই বিন্দুতে পেলাম। এখন এইখান থেকে যদি আমি এইটাকে যোগ করে দেই তাহলে যে ভোল্টেজটা পাবো সেটাই হচ্ছে আমার VC1, এই যেটাই হচ্ছে এই জায়গার ভোল্টেজটা VC2, এখানে ধরছি আমি VC2 সমান সমান VS, তাহলে VS পেয়ে গেলাম আমি, ঠিক আছে? এই VS এর থেকে 90 ডিগ্রি লিডিংয়ে আছে, VS থেকে 90 ডিগ্রি লিডিং আছে, কিন্তু VR থেকে না। VR বা VC1 ভোল্টেজ একটা আলাদা ভোল্টেজ, আর VC2 ভোল্টেজ এবং VS ভোল্টেজ আরেকটা আলাদা ভোল্টেজ। এই দুটো ভোল্টেজ এক, আবার এখানে এই দুটো ভোল্টেজ এক, ঠিক আছে? তাহলে আমি এই VS থেকে 90 ডিগ্রি লিডিংয়ে থাকবে কি, ক্যাপাসিটর। তাহলে এই VS থেকে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রিটা হবে এইরকম, এই জায়গাটায় 90 ডিগ্রিটা হবে এরকম, তোমাদের বইতে এরকমভাবে দেয়া নাই, ঠিক আছে? আমি যেভাবে দিছি এইভাবেই তোমরা রাখবা, বা এরকমভাবেই বুঝতে চেষ্টা করবা। এখন এখান থেকে এইটার সাথে 90 ডিগ্রি লিডিং আছে, এইখানে যে কারেন্টটা পাইছি সেটা হচ্ছে IC1। এখন আমার দেখলাম যে এই IL কারেন্টের সাথে যদি আমি ICN1 কারেন্টটা যোগ করে দেই তাহলে এই দুইটার যোগফলই পাবো আমি IS। তাহলে আমার IL কারেন্ট আছে কোথায়, IL কারেন্ট হচ্ছে এই বিন্দুতে, তাহলে এই বিন্দুর সাথে আমি এই IC1টাকে ভেক্টরিক্যাল যোগ করবো, তাই না? তাহলে এইটা যেভাবে আছে, যে অ্যাঙ্গেল আছে, আমি এইখান থেকে ঠিক একইভাবে আমি কারেন্ট আঁকবো। এইভাবে আমি যদি আঁকি তাহলে এখানে যেটা পাবো এইটা হচ্ছে IC1, এইখান থেকে এই পর্যন্ত যে কারেন্টটু, এই জায়গাটা থেকে এই জায়গার যে কারেন্টটু সেটা হচ্ছে আমার IC1। এরপরে এইখান থেকে আমি এই মূল বিন্দু থেকে আমি এটাকে যদি যোগ করে দেই তাহলে এই পর্যন্ত আসলে যে কারেন্টটা পাবো সেই কারেন্টের মানই হচ্ছে আমার IS কারেন্ট। এই পয়েন্টের কারেন্টের মানই হচ্ছে আমার IS কারেন্ট। আশা করি তোমরা
মোটামুটি ভেক্টরটা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো তাহলে কি করবে, শুরু থেকে এই ভেক্টর ডায়াগ্রাম এবং সার্কিট ডায়াগ্রামের যে ব্রিফিংটা সেটা বারবার দেখতে থাকবে। এখন তোমরা একটু কমেন্টস করে জানাও যে কে কতটা বুঝতে পারছো বা বোঝা যায় কি না আমার কথা এবং আমার যে ভিডিও রেজলিউশন এগুলো তোমরা দেখতে পারো কিনা ঠিক মতো, মোটামুটি হলেও দেখতে পারো কিনা একটু বলো। এরপরে আমরা অঙ্ক চলে যাই, একটু কমেন্টসগুলো পড়ে নেই। তোর ওটো ওয়াইফাই 10 Mbps ওয়াইফাই, নো প্রবলেম। আচ্ছা তোমরা একটু যারা লাইনে আসো মাত্র 10 জনে দেখতেছো, তোমরা একটু এটা দেখে নাও, আমাকে একটু বলো যে তোমরা ভিডিওগুলো দেখতেছো কেমন, অথবা কোথাও বুঝতে সমস্যা হচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও। লাইভে থেকেও কেউ তো নাই মনে হচ্ছে, সমস্যা নাই, তোমরা ক্লাসগুলো পরে দেখে নিবে। আমার সময় সংকীর্ণতার জন্য আমি রাত্রে ক্লাস নিচ্ছি। স্যার একটু একটু বুঝছি বাট বেশি অর্ধেক বুঝিনি, বেশির অর্ধেক বুঝিনি। আচ্ছা সুলতান মাহমুদ, যদি না বুঝতে পারো তাহলে যে কাজটা করবা, এই ভিডিওটা শুরু থেকে আবার দেখবা, ঠিক আছে? যখন এই লাইভটা শেষ হয়ে যাবে তখন তুমি কি করবা, লাইভটা শুরু থেকে আবার দেখবা। ভিডিও সাউন্ড আর দেখা যাচ্ছে, প্রবলেম নাই, ঠিক আছে? আমি ফুল এইচডি দেখতেছি স্যার। হ্যাঁ এটা নেটের উপর ডিপেন্ড করবে, যার নেট যেরকম। আমি এখানে 15 MBPS এ তোমাদের লাইভ করতেছি, আমার এখানে নেটের সমস্যা নেই, সমস্যাটা হচ্ছে তোমাদের ওখানে, বুঝছো? তোমাদের যার যেরকম নেট সে সেভাবে দেখতে পারবা। স্যার লাস্ট এর দিক বুঝি নাই, লাস্টের দিকটা যেখানে যে না বুঝবা সেখানে শুরু থেকে ভিডিওটা আবার দেখবা, এখন না, এখন ক্লাস চলতে থাকুক, তোমরা ক্লাস করতে থাকো, যখন লাইভটা শেষ হয়ে যাবে তখন ক্লাসটা থেকে যাবে এখানে, তোমরা সেটাকে বারবার দেখবা, যেখানে না বুঝো সেখানে সেই জায়গাটাকে বারবার দেখবা, হ্যাঁ তাইলে ভালো হবে। এরপরে আমরা একটা অঙ্ক দেখি যে একটি 100 কিলোমিটার দীর্ঘ 3 ফেজ ট্রান্সমিশন লাইন, কথাগুলো ভালো মতো বুঝতে হবে, যে একটি 100 কিলোমিটার দীর্ঘ 3 ফেজ ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ কত, 110 কেভি, হার্জ হচ্ছে 50 হার্জ ফ্রিকোয়েন্সি, এবং 0.9 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে 10 মেগাওয়াট সরবরাহ করে। এখন এখানে একটু ধরে নেই, দেখে নিই যে সরবরাহ করে কাকে সরবরাহ করে, বা যাকে সরবরাহ করে সেটা রিসিভ করে কে। এটা মূলত হচ্ছে রিসিভিং পয়েন্টের কথা বলছে, অর্থাৎ এইটা হচ্ছে আমার পাওয়ার ফ্যাক্টর পাবো দুইটা পাবো, একটা হচ্ছে আমার রিসিভিং প্রান্তে পাবো, একটা হচ্ছে আমার সেন্ডিং প্রান্তে পাবো, ঠিক আছে? তাহলে এইখানে যেটা দেয়া আছে সে সরবরাহ করে বা গ্রহণ করে একই কথা হবে, ঠিক আছে? এখানে আমি কথাটা কেটে দিই যে গ্রহণ করে, যদি গ্রহণ করে তাহলে আমি কি বুঝবো, এটা রিসিভিং প্রান্তের একটা ইয়া দেওয়া আছে। তাহলে লাইনের প্রতি ফেজের আবার প্রতি কিলোমিটারের রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স এবং এটার নাম হচ্ছে সাসসেপ্ট্যান্স। রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স এবং সাসসেপ্ট্যান্স যথাক্রমে 0.1 ওহম, অর্থাৎ রেজিস্ট্যান্স হচ্ছে 1 ওহম 0.1 ওহম, ইন্ডাকট্যান্স হচ্ছে 0.2 ওহম এবং সাসসেপ্ট্যান্স হচ্ছে 2.5 মাইক্রো ওহম। হলে নমিনাল পাই পদ্ধতিতে, এটা হচ্ছে পাই মানে হচ্ছে নমিনাল পাই মেথড, এই পদ্ধতিতে বের করতে হবে আমাকে প্রেরণ প্রান্তের কারেন্ট এবং ভোল্টেজ, অর্থাৎ সেন্ডিং প্রান্তের কারেন্ট এবং ভোল্টেজ। আমরা এত সময় যেটা বের করলাম, আমরা এত সময় কিন্তু পাই মেথডই দেখছি, আর এই অঙ্কটাও আমাদের ভাগ্যক্রমে পাই মেথডই চলে আসছে। প্রেরণ প্রান্তের কারেন্ট এবং ভোল্টেজ, প্রেরণ প্রান্তের পাওয়ার ফ্যাক্টর এবং লাইনের ভোল্টেজ রেগুলেশন, তিনটা জিনিস আমার বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমার আগে দেখি যে প্রেরণ প্রান্তের কারেন্ট বের করার জন্য আমার কি কি করতে হবে। আমরা একটু সার্কিট ডায়াগ্রামটা আঁকি, তাইলে আমরা ভালোভাবে বুঝতে পারবো। দেখো এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা ইন্ডাকট্যান্স আছে, এইখানে ভোল্টেজ দেওয়া আছে 110 কেভি এবং পাওয়ার দেওয়া আছে 40 মেগাওয়াট। এখানে ভিএস সমান সমান কত সেটা বের করতে হবে। এখানে যে C/2 পাইছি, C/2 এটাকে আমরা এখানে লিখব বি মানে কি উল্টোভাবে করা আছে, C/2 কে ইনভার্স করা আছে, তাই না? আমরা জানি কি যে 1/z সমান সমান কি জানি, y জানি, 1/z সমান সমান y জানি, 1/g সমান সমান জানি কি r জানি, 1 আবার অথবা লিখতে পারি যে 1/r সমান সমান 1/g সমান সমান r যে কথা, আর 1/r সমান সমান g একই কথা, ঠিক আছে? আর জানি কি আমরা 1/x সমান সমান b, তাহলে এখানে 1/এই শাখার সাসসেপ্ট্যান্সের কথা বলছে,
এই সাসেপ্টেন্সের কথা বলছে, তার মানে ওই যে C/2 পাইছি তার ইনভার্স অবস্থায় আছে, সেই ইনভার্স অবস্থার মান দিয়ে আছে, এইটা একটা দেওয়া আছে। এবং এখানে হচ্ছে তোমার এখানে B/2 লিখি আমি, তাইলে আর সমস্যা হবে না, B/2, তাইলে আমাদের বুঝতে আরও সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা কি করব, প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমাদের এখানে লাইনের দৈর্ঘ্য দেওয়া আছে 100 কিলোমিটার, হ্যাঁ, আর এখানে আমার এই যে মানগুলো দেওয়া আছে সেটা হচ্ছে প্রতি ফেজের এবং প্রতি কিলোমিটারের মান দেওয়া আছে। তাইলে এখানে আমার মান দেওয়া আছে প্রতি কিলোমিটারের, আর আমার মোট দৈর্ঘ্য আছে কত 100 কিলোমিটার। তাহলে আমার প্রথম কাজটা হচ্ছে যে মানগুলো দেওয়া আছে সেগুলো কিলোমিটারে আছে, তাহলে আমি কি করব, সমগ্র লাইন বরাবর কত পরিমাণ বাধা আছে সেগুলো আমরা নির্ণয় করব। ঠিক আছে, তাহলে আমার প্রথমে যেটা লিখবো যে RT সমান সমান কি লিখবো, 0.1 ইন্টু 100, 0.1 ইন্টু 100 অর্থাৎ হচ্ছে যে প্রতি কিলোমিটারে আছে 0.1 ওহম। তাহলে 100 কিলোমিটারে কত থাকবে, 0.1 ইন্টু 100 সমান সমান 10 ওহম, অর্থাৎ আমার এই 100 কিলোমিটার লাইন জুড়ে 10 ওহম রেজিস্ট্যান্স কাজ করতেছে। ঠিক আছে, এরপরে হচ্ছে আমার XT সমান সমান কি লিখবো, XT সমান সমান লিখবো, অর্থাৎ এই যে এখানে হচ্ছে যে RT এখানে হচ্ছে আমার XT, এই RT হচ্ছে তোমার 0.1 দেওয়া আছে প্রতি কিলোমিটারে, তাহলে আমি 100 কিলোমিটার কি করব, 100 গুণ দিয়ে দেবো। আবার এখানে XT দিয়ে প্রতি কিলোমিটার দেওয়া আছে 0.2, তাহলে মানে আমি 100 কিলোমিটারের জন্য কি করব, গুণ দিয়ে দেবো 100, তার মানে আমি টোটাল লাইনের যে বাধা সেটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এখানে আসে তাহলে তোমার 20 ওহম। আর একটা আছে কি আমার, এই যে প্রতি কিলোমিটারে সাসেপ্টেন্স, প্রতি কিলোমিটারে সাসেপ্টেন্স দেওয়া আছে তোমার, প্রতি কিলোমিটার সাসেপ্টেন্সের 2.5 মাইক্রোফ্যারাড। তাইলে এখানে আমি লিখব প্রতি কিলোমিটারে B/2 সমান সমান যদি 2.5 মাইক্রোফ্যারাড হয়, তাহলে 100 কিলোমিটারে B/2 কত হবে, 2.5, B মান হচ্ছে 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার -6। 10 টু দি পাওয়ার -6 কেন লিখলাম আমি, 10 টু দি পাওয়ার -6 এই জন্য লিখছি যে এটা হচ্ছে আমার 10 টু দি পাওয়ার -6টা হচ্ছে আমার মাইক্রোর মান, তাই না, মাইক্রোর মানটা আমরা লিখে নিলাম। এরপরে আমি যেটা লিখবো সেটা হচ্ছে আমার ইন্টু প্রতি 100 কিলোমিটারের কথা বলছে, তাহলে 100 আমি লিখে দিলাম, সমান সমান এখানে একটা মান পাবো। আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করি, অথবা এভাবে ব্যবহার করতে পারি যে সমান সমান 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার -4 এত মোহ পেলাম। ঠিক আছে, এটা কিন্তু আর ওহমে থাকলো না। এরপরে আমি যে কাজটা করব, এরপরের দ্বিতীয় কাজটা হচ্ছে আমার যে প্রতি ফেজের ভোল্টেজ নির্ণয় করা। এখানে দেখো আমার এই যে রিসিভিং প্রান্তে যে ভোল্টেজ আছে সেটা কিন্তু আমার 3 ফেজ ভোল্টেজ বলছে, রিসিভিং প্রান্তের ভোল্টেজটা কিন্তু 3 ফেজ বলছে। গুগল মিটে ঢুকতে পারতেছে না, আসলে গুগল মিটে নাই আমরা, হ্যাঁ, রিসিভিং প্রান্তের ভোল্টেজ বলছে 3 ফেজে 110 কেভি, আর রিসিভিং প্রান্তের পাওয়ার বলছে তোমার 400 মেগাওয়াট। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে ফেজ ভোল্টেজটা বের করে নিতে পারি। ঠিক আছে, ফেজ ভোল্টেজটা কীভাবে বের করব, VAR পার ফেজ এরকম লিখতে পারি, রিসিভিং প্রান্তের ফেজ ভোল্টেজ সমান সমান 110 ইন্টু 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 3 কেন দিলাম, কারণ এটা হচ্ছে যে কেভি কিলো ভোল্টেজ ছিল। ঠিক আছে, এরপর ভাগ দেবো কাকে, √3 দেবো। আমরা জানি লাইন ভোল্টেজ, এই সরবরাহ ভোল্টেজটি হচ্ছে লাইন ভোল্টেজকে বুঝাইছে, এই লাইন ভোল্টেজ অলরেডি উল্লেখ করা ছিল, এখানে লাইন ভোল্টেজ উল্লেখ করা আছে, তার মানে লাইন ভোল্টেজকে আমি যদি তোমার √3 দ্বারা ভাগ করি তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে ফেজ ভোল্টেজ। ফেজ ভোল্টেজ করলে এখানে আমাদের আসে 1100 ইন্টু 1000 সমান ভাগ √3 সমান সমান 63508.53 লেখা যায়, 53 লেখা যায়, এত ভোল্ট এটা কিন্তু ফেজে আসছে, প্রতি ফেজে আসছে। ঠিক আছে, এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে আমার, আচ্ছা আর একটা জিনিস দেখো যে আমার এখানে কিন্তু রিসিভিং প্রান্তের পাওয়ার ফ্যাক্টরের মান দিয়ে আছে, তাই না, রিসিভিং প্রান্তের পাওয়ার ফ্যাক্টরের মান দিয়ে আছে কত, এই যে এখানে আমি লিখে নিচ্ছি যে রিসিভিং প্রান্তের পাওয়ার ফ্যাক্টরের মান দিয়েছে 0.9 ল্যাগিং। তাহলে এখান থেকে কিন্তু আমি চাইলেই আমার রিসিভিং প্রান্তের যে কৌণিক অ্যাঙ্গেল, এই যে এই ভোল্টেজ থেকে, এই রিসিভিং প্রান্তের ভোল্টেজ থেকে কারেন্ট কত দূরত্বে আছে সেটা কিন্তু আমি বের করে নিতে পারি, তাই না। তার আগে আমরা দেখি যে পাওয়ারের ক্ষেত্রে কি করা যায়।
আমরা একটা কথা জানি যে পাওয়ার পি সমান সমান √3 ভিপি আইপি কজ থিটা। থিটা বলতে এখানে থিটা আর দিব এবং পি বলতে পি আর দিব, ঠিক আছে। তাহলে আমি এখানে কি করব, আমার দরকার হচ্ছে আইপি পার ফেস, এটা হচ্ছে রিসিভ আইপি পার ফেস। এখানে আইপিটা বলতে কাকে বুঝাইছে, এখানে আইপিটা বলতে আই আর কি বুঝাইছে, আইপি বলতে আমি আর লিখে দিলাম, তাহলে আমার বুঝতে আরও সুবিধা হবে, কারণ এইখানে কারেন্ট আমি বের করতেছি, তাই না। এইখানে পাওয়ার দেওয়া আছে এবং এইখানে ভোল্টেজ দেওয়া আছে, সেটাকে আমি প্রথমে ফেজে নিয়ে নিলাম, তারপর এইখানে পাওয়ারকে যদি আমি ভোল্টেজ দ্বারা এই সূত্র দ্বারা হিসাব করি তাহলে আমি এখানের এই জায়গাটার কারেন্ট পেয়ে যাব, তাই না। তো এই জায়গাটার কারেন্ট কী হবে, সমান সমান পাওয়ারের মান হচ্ছে 40 মেগাওয়াট, 40 ইন্টু 10⁶, মেগাওয়াটকে ভাঙাই নিলাম, তাহলে হচ্ছে 10⁶, ভাগ হচ্ছে √3 ইন্টু ভিপি, ভিপির মান কত পাইলাম এইমাত্র 63508.53 ইন্টু কস থিটার মান কত, কস থিটা আর। দেখো কস থিটা আর কেন হয়েছে, আমরা জানি ভিপিআইপি কস থিটা, ঠিক আছে। তাহলে কস থিটা যেখানে কাজ করব সেখানে কস থিটা ধরবো, আমরা এখন রিসিভিং প্রান্তে কাজ করতেছি, সুতরাং রিসিভিং প্রান্তের আমি কস থিটা ধরবো। তাহলে কস থিটা আর সমান সমান 0.9 ল্যাগিং, তার মানে এখানে লিখে দেবো 0.9। এরপর এটাকে আমরা ক্যালকুলেশন করি, আমাদের ক্যালকুলেশন করলে আসে তোমার এইটার সাথে গুণ দেই ইন্টু √3 ইন্টু 0.9 সমান 40,000 ইন্টু 40 ইন্টু 10⁶, ভাগ হচ্ছে তোমার অ্যান্সার সমান সমান আসে তোমার 404, সমান সমান আমাদের আসে হচ্ছে √3 VL cos থিটা। আচ্ছা এখানে একটু আমাদের ভুলটা হয়েছে কি, আমাদের সূত্রটা হচ্ছে এখানে 3 দেওয়ার দরকার নেই, তাই লিখতে হয়, এখানে 3 দেওয়ার দরকার নেই। আমাদের সূত্র হচ্ছে দুটা, যদি আমি পাওয়ারের ক্ষেত্রে পি সমান সমান 3 ভিপি আইপি কস থিটা, ঠিক আছে। আর এটা হচ্ছে পি সমান সমান √3 ভিএল আইএল কস থিটা, যেটা যেভাবে আমি বের করি। পাওয়ার একটা যদি আমি ফেজকে ধরি তাহলে 3 দ্বারা গুণ দেবো, আর যদি আমি লাইনকে ধরি তাহলে আমি √3 দ্বারা গুণ দেবো, ঠিক আছে। তাহলে এখানে আমার শুধু 3 হবে, এটা হচ্ছে আমার শুধু 3 দিলে হবে, আর যদি আমি √3 ধরি তাহলে এগুলো সবগুলো আমার লাইনে হিসাব করতে হবে, বুঝতে পারছো। তাহলে আমি এখানে লিখতে পারি যে তোমার 40,000 40 ইন্টু 10⁶, ভাগ হচ্ছে তোমার 63508.53 ইন্টু 3 ইন্টু 0.9, এটাকে দিলে আসে আমার 233.27 অথবা 233.3 অ্যাম্পিয়ার লেখা যায়, ঠিক আছে, এত অ্যাম্পিয়ার। আচ্ছা দেখো এখানে আমরা জানি স্টারের ক্ষেত্রে অবশ্যই এখানে 3 ফেজ বলে দিছে, শুধু 3 ফেজ বলে দিছে, ঠিক আছে। তাহলে মানে আমি জানি স্টারের ক্ষেত্রে লাইন কারেন্ট এবং তোমার লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট সমান হয়। তাহলে আমি কি লিখবো যে অতএব তোমার আইআর সমান সমান আইএল পার ফেজ সমান সমান 233.3 অ্যাম্পিয়ার। এখন এই কারেন্টটা, এই যে এইখানে যে কারেন্টটা পাইছি সেটা ভোল্টেজ থেকে কতটা পিছনে আছে, সেটা অবশ্যই ল্যাগিং আছে, তাই না। ল্যাগিংয়ে থাকলে এই যে ল্যাগিং আছে এখানে আমার এত পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং আছে, তাহলে পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং বলতে কি বোঝায়, সে ভোল্টেজ থেকে কতটা কারেন্ট পিছনে আছে সেটাকে বোঝায়। পাওয়ার ফ্যাক্টর লিডিং বলতে বোঝায় ভোল্টেজ থেকে কারেন্ট কতটা সামনে আছে, ঠিক আছে। তাহলে আমার এখানে বলছে পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং আছে 0.9-এ, তাহলে আমি জানি যে cos থিটা সমান সমান 0.9 এটা, তাই না। তাহলে আমার দরকার হচ্ছে থিটার মান, অতএব থিটা সমান সমান cos ইনভার্স 0.9। তাহলে আমি লিখব যে cos ইনভার্স 0.9 সমান সমান 25.84 লেখা যায়, এত ডিগ্রি। এখন এত ডিগ্রি কোথায় আছে, এত ডিগ্রি ল্যাগিংয়ে আছে, কার থেকে, ভোল্টেজ থেকে, ঠিক আছে। অর্থাৎ কারেন্ট আমার ল্যাগিংয়ে আছে, ল্যাগিং মানে হচ্ছে তোমার পিছনে, ল্যাগিং মানে পিছনে যদি হয়, কে পিছনে আছে, কারেন্ট পিছনে এসেছে, এই জন্য আমি কারেন্টকে মাইনাস সাইন দেবো, কারেন্টের কোণকে আমি সবসময় মাইনাস সাইন দেবো। কখন দিব, সেটা যখন ল্যাগিং হবে তখন কারেন্টের সাইনকে আমি মাইনাস সাইন দেবো। তাহলে এখানে লিখবো আমি কতটা ল্যাগিং আছে, 25.84 এত ডিগ্রিতে ল্যাগিং আছে। কার থেকে ল্যাগিং আছে, সে এই ভিআর থেকে ল্যাগিং আছে, ঠিক আছে।
এখানে একটু হিসাবটা দেখো যে এখানে √3 দিয়া ভাগ দিয়েও আমি কেন দিলাম না। √3 যদি ভাগ দেই তাহলে আমি এই ভিপিকে ধরতে পারবো না, তাহলে আমি লাইন ভোল্টেজ এবং লাইন কারেন্টে ধরতে হবে। আর যদি 3 দিয়ে দিই তাহলে আমার ভিপি আইপি ধরতে হবে। অর্থাৎ আমি পাওয়ারের দুইটা সূত্র জানি 3 ফেজের ক্ষেত্রে, পাওয়ার সমান সমান 3 ভিপি আইপি cos θ অথবা পাওয়ার সমান √3 ভিএলআইএল cos θ। এখন যেভাবে আমি হিসাব করি প্রত্যেকটাই একই মান আসবে। তাহলে এটা পেলাম কোথায়, আমি এই আইআর এর মান পেলাম, মাত্র আইআর পার ফেজ, প্রতি ফেজের আইআর এর মান পেলাম। এখন আমার দরকার হচ্ছে এই জায়গাটার মান, তাই না? এখন এই জায়গাটার ভোল্টেজ তো আমি জানি, এই জায়গার প্রতি ফেজের ভোল্টেজ আমি জানি, তাই না? তাহলে আচ্ছা তোমরা বুঝতেছো কিনা একটু যদি জানাইতা তাহলে ভালো হইতো, যে তোমরা কি কতটা বুঝতেছো বা কোথাও সমস্যা হচ্ছে কিনা সাউন্ডে বা তোমার ভিডিওতে কোনো সমস্যা হচ্ছে কিনা একটু জানাইও। আচ্ছা এখন আমরা একটা বেসিক জিনিস দেখি, এগুলো আমাদের সার্কিট 2তে গেছিলো, যে 1/b সমান সমান আমরা লিখি কি 1/b সমান সমান x লিখি, তাই না? আবার 1/x সমান সমান এটা লিখি কি তোমার 1/x সমান সমান b লিখি, একই কথা। অর্থাৎ এই সাসসেপ্টেন্স সমান সমান এইটা হচ্ছে যে ইন্ডাকটিভ তোমার রিঅ্যাকট্যান্স, এক্স বলতে রিঅ্যাকট্যান্সকে বোঝায়, রিঅ্যাকট্যান্সের না স্যার সব ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। রিঅ্যাকট্যান্সকে বোঝাতে আমি এক্স ব্যবহার করি, আর এক্স এল ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সকে বুঝাইতে, এক্স সি ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সকে বুঝাইতে। সাসসেপ্টেন্স হচ্ছে এই রিঅ্যাকট্যান্সের ঠিক উল্টোটা, সাসসেপ্টেন্স হচ্ছে কি রিঅ্যাকট্যান্সের ঠিক উল্টোটা। তাহলে আমি শুধু এই বি দিয়ে যদি একটু হিসাব করার চেষ্টা করি, তাহলে দেখো যে আমরা জানি আই সমান সমান ভি বাই জেড, ঠিক আছে? ভি বাই জেড সমান সমান ভি ইন্টু 1/z, এটাও লেখা যায়, একই কথা। তাহলে এখানে এটার পরিবর্তে লেখা যায় ভি ইন্টু ওয়াই, এটাও লেখা যায়, তাই না? এটা হচ্ছে তোমার মোট ইম্পিডেন্সের ক্ষেত্রে। আবার এরকমটাও লেখা যায় যে আই সমান সমান ভি বাই এক্স, এক্স হচ্ছে ইন্ডাকটিভ উপাংশে যে তোমার রিঅ্যাকটিভ উপাংশে যে বাধা ছিল সেটা, সমান সমান এটাকে লেখা যায় ভি ইন্টু 1/x সমান সমান ভি ইন্টু বি লেখা যায়, এই কথাটাও ওই একই কথা। আবার এরকমটাও লেখা যায় যে আই সমান সমান ভি বাই আর সমান সমান ভি ইন্টু 1/r সমান সমান ভি ইন্টু জি। এই তিনোটা কথাই আমি লিখতে পারি। তাহলে কারেন্ট বের করার ক্ষেত্রে আমি দুইটা সূত্র ব্যবহার করতে পারি, এই প্রত্যেকটা সূত্র ব্যবহার করতে, আমি শুধু দুইটা না প্রত্যেকটার সূত্র আমি ব্যবহার করতে পারি যখন যে জায়গাটার কারেন্ট লাগবে, ঠিক আছে? এখন দেখো আমার এইখানে কারেন্ট লাগতেছে কোনটার, আমার এখানে আছে সাসসেপ্টেন্স, এই b/2টাকেই আমি টোটাল সাসসেপ্টেন্স ধরি, বুঝছো? b/2টাকেই আমি টোটাল সাসসেপ্টেন্স ধরি, এটাই আমার কাছে বি। তাহলে আমি কি লিখবো, তাই আমি লিখবো ওইখানে কারেন্টটা ছিল কি IC2 সমান সমান কি লিখবো। আচ্ছা এখানে আবার একটু সার্কিটটা আঁকাই নিই, তাহলে আমাদের বুঝতে আর একটু সুবিধা হবে। রেজিস্ট্যান্স সার্কিটটা আঁকাইলে তাহলে আমাদের বুঝতে আর একটু সুবিধা হবে। এখানে আছে বিএস, এখানে হচ্ছে b/2, এখানে হচ্ছে b/2, এখানে হচ্ছে ভিআর। এই জায়গাটা কারেন্ট আমরা বের করতেছি, এই জায়গায় কারেন্টের মান হচ্ছে IC2। তাহলে IC2 সমান সমান কি এই জায়গার কারেন্ট যোগ এই জায়গার কারেন্ট। তাহলে শুধু আমি এই জায়গার কারেন্ট বের করবো কীভাবে, এই জায়গার ভোল্টেজ, এই পয়েন্টের ভোল্টেজ আর এই পয়েন্টের ভোল্টেজ একই ভোল্টেজ। তাহলে এই জায়গার ভোল্টেজ, এই যে দেখো এই ভোল্টেজ গুণ হচ্ছে যে তোমার এই ভোল্টেজ গুণ হচ্ছে সাসসেপ্টেন্স, এইটার গুণ করলেই আমি কারেন্ট পেয়ে যাই। আবার ভোল্টেজ গুণ 1 ইন্ডাকটিভ রিঅ্যাকটিভ উপাংশ, সেটা করলেও আমি কারেন্ট পেয়ে যাই। তাহলে আমি এখানে এই সূত্রটা প্রয়োগ করব। তাহলে আমি কি করব, যে ভোল্টেজের মান হচ্ছে ভোল্টেজ পার ফেজ, এখানে অবশ্যই আমি ফেজে কাজ করব। তাহলে ফেজ ভোল্টেজের মান আসছিল কত, আমার ফেজ ভোল্টেজের মান আসছিল হচ্ছে আমার 63508.53 ইন্টু দিব কাকে, দেখো ইন্টু, এখানে ইন্টু দিব, এখানে কিন্তু আর ভাগ দিব না, ভোল্টেজ ভাগ ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স সেটা কিন্তু দিব না, ঠিক আছে? তাহলে আমি কি দিব, সাসসেপ্টেন্সের মানকে গুণ দিয়ে দেবো। সাসসেপ্টেন্স কি রিঅ্যাকটিভ উপাংশ থেকে কতটা কারেন্ট প্রবাহকে অনুমতি প্রদান করতেছে। রেজিস্ট্যান্স মানে কি, রেজিস্ট্যান্স মানে কতটুকু বাধা প্রদান করতেছে, সেটাকে যদি 1 দিয়ে ভাগ করি, সেই কথাটার মানে কি 1 দিয়ে ভাগ করলে তার বিপরীত হয়ে যায়। তাহলে রেজিস্ট্যান্স যদি বাধা প্রদান করে, তাহলে সেই বাধা প্রদান করার বিপরীত কথাটা কি হয়, সেই বাধা প্রদান করার বিপরীত কথাটা হয় যে সে কতটা কারেন্ট প্রবাহকে অনুমতি প্রদান করতেছে, অর্থাৎ সহায়তা করতেছে, কারেন্ট প্রবাহকে সে সাহায্য করতেছে, তার বিপরীত কথাটা এটা আসে। আবার একইভাবে সাসসেপ্টেন্সের কথাটা যদি আমি ভাবি, সাসসেপ্টেন্সটা আসছে মূলত
রিয়াক্টিভ উপাংশ থেকে। রিয়াক্টিভ উপাংশ বলতে কৌণিক অংশ বা কাল্পনিক অংশকে বোঝায়। সেই কাল্পনিক অংশটা কারেন্ট প্রবাহকে কতটা বাধা প্রদান করছে সেটাকে বলি আমরা রিয়াক্ট্যান্স। তাহলে সেই কাল্পনিক অংশটা কতটা কারেন্ট প্রবাহকে সাহায্য করছে সেইটাকে বলবো আমরা কি সাসসেপ্ট্যান্স, অর্থাৎ রিয়াক্ট্যান্সের ঠিক বিপরীতটাই হচ্ছে সাসসেপ্ট্যান্স। তাহলে এখানে আমি সেটাকে গুণন সম্পর্কে দিব যে বি ইন্টু 2.5 ইন্টু 10⁻⁻⁴, যেটা আমরা এখানে এই দেখো পাইছিলাম। এই প্রতিটা মান আমরা b/2 মান আমরা আগেই বের করে নিয়েছিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা একটা জিনিস ভুল করছিলাম যে এখানে এই পুরো মানটাকে আমরা 2 দিয়ে ভাগ করে দেব, কারণ আমার শুধু বি এর মান দেওয়া ছিল, ঠিক আছে, শুধু বি এর মান দেওয়া ছিল। তাহলে এখানে 2 দিয়ে ভাগ হবে, এখানেও 2 দিয়ে ভাগ হবে। এই জিনিসটা আমরা তখন আর কি খেয়ালে ছিল না, এখন দিয়ে নিলাম। তাহলে এখানেও আমার 2 দিয়ে ভাগ হবে, কারণ আমার পুরো ক্যাপাসিট্যান্সকেই আমরা সমান দুটি ভাগে ভাগ করে নিছি, তাই না। তাহলে এখানে আমি ক্যালকুলেশন করলে যেটা পাবো, আমরা একটু ক্যালকুলেশনটা করি যে 63506.0853 ইন্টু 2.5 ইন্টু 10⁻⁻⁴। এখানে কিন্তু আর -6 নেই, মাইক্রোর জন্য -6 ছিল, কিন্তু সেটা কিন্তু আর নেই। এটাকে দিব সমান সমান। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, এখানে আরেকটা বিষয় হচ্ছে, দেখো এই বিষয়টা অবশ্যই লেখা উচিত, না লেখলে আমাদের ভুল হবে। এখানে এক্সটি মানে কি, এটা কাল্পনিক উপাংশ না, এটা ভালো মতো একটু খেয়াল করো। এটা এক্সটি হচ্ছে আমাদের কাল্পনিক উপাংশ। কাল্পনিক উপাংশ বলতেই আমার ভেক্টর, আর ভেক্টর বলতেই আমার যে দ্বারা প্রকাশ করব, আর এটাকেও আমরা এই যে দ্বারা প্রকাশ করব, ঠিক আছে। কাল্পনিক অংশ মানেই হচ্ছে আমার ভেক্টর, আর ভেক্টরকে আমরা অবশ্যই যে দ্বারা প্রকাশ করব, ঠিক আছে। তাহলে সেটাই আমরা করলাম, যে দ্বারা প্রকাশ করে নিলাম। আর এখানেও তাহলে আমার এটাকে যে দ্বারা প্রকাশ করতে হবে, জে ইন্টু 2.5 ইন্টু 10⁻⁴। এটাকে আমার অবশ্যই লিখতে হবে, কারণ এটা একটা ভেক্টর। যদি আমার শুধু রেজিস্ট্যান্স হতো বা শুধু একটা বাস্তব মান হতো, সেটাখানে আমি এটা লিখতাম না, অ্যাভয়েড করে যেতাম। তাইলে এখানে লিখবো কি, এখানে লিখবো যেটা আমি, সেটাকে আই দিয়ে দেবো, শুধু আই দিয়ে দেবো, মানে হচ্ছে এই যে আই দিয়ে দিলাম। এটাকে যে অ্যান্সার করব, সরি আবার ইয়াটা আসেনি, 638,635,08.53 ইন্টু 2.5 জে ইন্টু 10⁻⁻⁴ সমান সমান একটা মান আসবে। এটাকে ভাগ দিব কত দিয়ে, 2 দিয়া, ভাগ 2 দিয়ে এটাকে রেক্ট্যাঙ্গুলার ফর্মে নিয়ে যাব, সরাসরি রেক্ট্যাঙ্গুলার ফর্মে নিয়ে আসলে 7.94 লেখা যায়, 7.94। এবার কৌণিক মান আসে তোমার 90, কৌণিক মান আসে 90, এটা আমার লেখা যায়, ঠিক আছে। তাহলে এখানে আমি এটা রাখলাম। এটা পাইলাম কোথায়, আইএলটা কোথায় হচ্ছে IC2। এই কারেন্টটা তো আমি পাইছি আগেই, এবার পাইলাম এই কারেন্টটা। তাহলে এই দুইটা কারেন্টকে আমি যোগ করে দিই, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে এই জায়গার কারেন্ট। তাহলে আমি লিখবো কি, IL সমান সমান IC2 প্লাস IR। এখন IR কত পাইছিলাম, ওখানে IR পাইছিলাম 233। আগে IC-টা লিখি, 7.94 কোণ 90, অবশ্যই কোণ সহ যুক্ত হবে, কারণ এগুলো হচ্ছে ভেক্টর। প্লাস IR এর মান কত, IR এর মান পাইছিলাম 233.273, কৌণিক মান পাইছিলাম আমার -25.84। একটু লেখাটা সুন্দর হয় না, যদিও এটার সাথে তোমরা একটু বুঝে নাও। এখানে কৌণিক মান পাইছি কত, -25.84। ওখানে কিন্তু মাইনাস পাইছিলাম, অবশ্যই সেই মাইনাস সহ দিতে হবে। এখন এটাকে আমি যোগ করি, তাহলে এখানে যোগ দিয়ে দেই 233.273 কোণ -25.84। এটাকে নিব আমি অবশ্যই পোলারে, সবসময় মানগুলোকে পোলারে প্রকাশ করব। পোলারে নিলাম, তাতে আসে আমার 229.33 লেখা যায়, 24 লেখা যায়, 229.934 লেখা যায়, 934 লেখা যায়। কোণ আসে আমার -24.1। তাহলে এই যে কারেন্টটা পেলাম, এই কারেন্টটা কোথায় আমার, এই কারেন্টটা হচ্ছে আমার এই জায়গাটার কারেন্ট, তাই না। এখন আমার এইখানের এবং এইখানের ভোল্টেজ ওহমের মান দেওয়া ছিল না, আমার এইখানের এবং এইখানের দুই জায়গার আমার ওহমের মান দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমি কি করব, আমি এইখানে একটা জাস্ট KVL প্রয়োগ করব, তাহলেই আমি এই VS এর মান পেয়ে যাব। এই যে আমরা আগের বার দেখছিলাম কি,
দেখছো আমার ভেক্টরটা কত ইম্পর্টেন্ট, ভেক্টর যদি না বুঝি আমি তাইলে হবে না। এখানে এখন আমি জাস্ট একটা কেভিএল প্রয়োগ করবো, কেভিএল প্রয়োগ করলে এই ভিসি সমান সমান ভিএস, আমার ভিসি সমান সমান ভিএস, ভিসি সমান সমানই আমার ভিএস। এই যে দেখো এই ভিসিও যা, এই ভিসি টু এই পয়েন্টের ভোল্টেজও যা, আর এই পয়েন্টের ভোল্টেজও তাই। তাহলে আমি কি লিখবো যে এই জায়গার ভোল্টেজ সমান সমান এই জায়গার ভোল্টেজ ড্রপ প্লাস এই জায়গার ভোল্টেজ ড্রপ প্লাস এই জায়গার ভোল্টেজ ড্রপ, অর্থাৎ ভিআর। একইভাবে এই অঙ্কটার ক্ষেত্রে আমি ঠিক একই কাজ করব। তাহলে আমি কি করব, এইখানে জাস্ট কেভিএল প্রয়োগ করব, ভিএস সমান সমান লিখব কি আই এল আর প্লাস আই এল এক্স এল প্লাস আই ভিআর, শুধু ভিআর লিখতে পারি কারণ এই পয়েন্টের ভোল্টেজই আমার ভিআর। এগুলো সব ফেজে নিব, প্রত্যেক ফেজের হিসাব করতেছি কিন্তু আমি প্রত্যেকটা ফেজের, কারণ এইখানে আইআরটাও পার ফেজে বের করছি, এখানে ভিআরটাও আমি পার ফেজে নিয়ে নিয়েছিলাম, ঠিক আছে। আচ্ছা এবার আমি কি করব, এবার যেটা করব সেটা হচ্ছে এখানে মানগুলো বসাই দেব। আইএল এর মান কত, আইএল এর মান হচ্ছে আমার 2, এখান থেকে আমি দুইটা থেকে আইএলটা কমন রাখি, ঠিক আছে। 229.934, কোণ হচ্ছে -24.11, এর সাথে গুণন করব কি কি, এখান থেকে আইএলটাকে কমন রাখলে কি হয় আর প্লাস, অবশ্যই এখানে জে সহযুক্ত করতে হবে, এক্সেল মানেই হচ্ছে তোমার জে এক্সেল, এখানে জে এক্সেল দিয়ে দিলাম তাহলে আরও বুঝতে ভালো হবে। অবশ্যই এক্স মানে হচ্ছে কাল্পনিক মান অর্থাৎ ভেক্টর মান, তার মানে ভেক্টর মান মানেই আমার সেখানে জে আসবে, ঠিক আছে। তাহলে আমি এখানে কি হবে আমার আর প্লাস জে এক্সেল হবে। তাহলে আর এর মান কত ছিল, আমি আর এর মান দেখো কত পাইছিলাম 10 ওহম, আর এর মান পাইছিলাম 10 ওহম এবং এক্সটির মান পাইছিলাম কত জে 20 ওহম। তাহলে এখানে লিখবো আমি 10 প্লাস জে 20, কমন নিলে যেটা হয় সেভাবে হবে, প্লাস এখানে আমার ভিআর এর মান কত, এই যে এই ভোল্টেজটা 63508.53, ঠিক আছে। এখানে কোনো কৌণিক মান নাই বা দরকারও নাই আমার। এরপরে আমি কি করব, এই মানের সাথে যোগ দেব, এই মানটা আমার অলরেডি ক্যালকুলেটারে তোলা আছে। এরপরে আমি গুণ দেব, সরাসরি গুণ চিহ্ন দেই, গুণ দিয়ে ব্র্যাকেট দিব, কত আছে ব্র্যাকেটে 10 প্লাস 20 শিফট ইএনজি, এটাকে আমি ব্র্যাকেট দিয়ে নিলাম। এখন যেটা সমান সমান দিলে যেটা পাবো সেটা হচ্ছে এতটুকুর যোগফল পাইলাম আমি, তার সাথে আমি যোগ দিব এইটাকে, অবশ্যই সেটা ভেক্টরিক্যাল, তাহলে প্লাস দিব 63508.53, এটাকে আমি অবশ্যই পোলারে নিব, পোলারে নিয়ে গেলাম, তাতে আসছে আমার 67561.51 এবং কোণ আসছে আমার 2.76, কোণ আসছে আমার 2.767 এত ডিগ্রি, ঠিক আছে। এখন এইটা পাইলাম কোথায়, আমার এইটা পাইলাম হচ্ছে আমার এই জায়গাটার ভোল্টেজ, এই পয়েন্ট বা এই পয়েন্টের ভোল্টেজ, তাই না। এখন আমার আইএসটা বের করতে হবে, এটারটা আমার অ্যান্সার, এটাই আমার একটা অ্যান্সার। তাহলে এটা পাইলাম কিসে, পার ফেজে পেলাম, কিন্তু এটা কিন্তু পার ফেজ, প্রত্যেকটা ফেজে পেলাম, ঠিক আছে। প্রথমে একটু বুঝছিলাম, এখন আর কিছুই বুঝি না, আপনি অনেক ফাস্ট কথা বলতেছেন, পরে ক্লাসটা দেখে নেবেন। হ্যাঁ অবশ্যই পরে ক্লাসটা দেখে নেবা, সব ঠিকঠাকই আছে, ক্লিয়ার দেখতেছি শুনতেছি। আচ্ছা তাহলে এখান থেকে আমি বের করব প্রতি ফেজের কারেন্টটা বের করে নেই। আচ্ছা এটাকে যদি আমি 3 ফেজের ভোল্টেজ বের করতে চাই, এখানে আছে আমার পার ফেজ আছে, তাহলে আমি যদি 3 ফেজ বের করতে চাই তাহলে ভিএস সমান সমান লিখব কি √3 ইন্টু 67561.51, যদি আমি 3 ফেজে বের করতে চাই, কোনটা না দিলেও হবে কারণ গুণ দিলে কোনোই আমার একই থাকবে, গুণ √3 সমান সমান আসছে তোমার হচ্ছে তোমার সমান সমান 11.6.9 কেভি, এত কেভি লেখা যায়। কোণের মানটা ওই আমার ওই একই থাকবে, কোণ আর পরিবর্তন হবে না এখানে। আচ্ছা এটাটা পেলাম। এবারে আমার যেটা দরকার সেটা হচ্ছে কারেন্ট, প্রত্যেক ফেজের কারেন্ট কত, প্রত্যেক ফেজের কারেন্ট আমরা জানি এটা একটা স্টার কানেকশনে আছে, স্টার কানেকশনের উভয়ভাবে কারেন্ট একই থাকবে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখব, আই এস পার ফেজ সমান সমান আই এস পার লাইন, লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট আমার একই থাকবে, সমান সমান আমি কি লিখব, এইখানের ভোল্টেজ ভাগ এইখানের তোমার যে টোটাল যে ইয়াটা আছে সেই এইখানের যে ইয়াটা আছে সাসেপ্টেন্সটা আছে সেটা, তাই না। তাহলে এখানে ভোল্টেজ কত, ভোল্টেজ হচ্ছে তোমার
61.51 কোণ হচ্ছে 2.767 ইন্টু দিব হচ্ছে এই জায়গার b/2, তাই না? b/2 মান হচ্ছে কত 2.5, এখানে z 2.5 দিতে হবে, অবশ্যই আমাকে z 2.5 দিতে হবে, z 2.5 ইন্টু 10⁻⁴ ভাগ হচ্ছে 2, এইটা দিলেই আমার চলে আসবে কি আইসি কারেন্ট চলে আসবে, ঠিক আছে। এরপরে আমি যেটা করব, আমার অলরেডি ভাগ √3 আমার ক্যালকুলেটরে অলরেডি সেই মানটাই আছে 678467। আচ্ছা আমি পুরোটা লিখি আবার 67561 কোণ হচ্ছে আমার 2.767, এর সাথে গুণ দেব হচ্ছে, গুণ দিলাম 2.5 শিফট ইএনজি, এরপরে গুণ দেব ইন্টু 10⁻⁴ সমান তাকে আবার ভাগ করব তোমার 2 দ্বারা, 2 সমান আসছে কত আমার, এটাকে আমি আবার শিফট দিয়ে প্লাস পোলারে নিয়ে যাব, তাতে আসছে আমার 8.44 সমান 8.45 লেখা যায়, আর কৌণিক মান আসছে আমার 92.767 এত ওহম। তাহলে এইটা একটা আমার অ্যান্সার, এটাও আমার একটা অ্যান্সার, ঠিক আছে। তাহলে এখন আমি এইটা সরি আইএস না, এটা হচ্ছে আমার এই জায়গাটার কারেন্ট, কারণ এই জায়গাটার ভোল্টেজ ভাগ এইটা গুণ এইটা সমান এই জায়গাটার কারেন্ট, তাহলে আমি এটাকে লিখবো যে IC1, এটা হচ্ছে মূলত আমার IC1। এবার আমি লিখবো কি যে IS সমান দেখো IS পার ফেজ, অবশ্যই ফেজ, সবগুলো আমি ফেজে বের করছি। IS সমান কি লিখবো, দেখো ISটা আছে এই জায়গাটার কারেন্ট হচ্ছে IS, এই জায়গার কারেন্ট যোগ এই জায়গার কারেন্ট সমান এই জায়গার কারেন্ট, অর্থাৎ এই বিন্দুটা কেসিএল প্রয়োগ করি, এই বিন্দুতে কেসিএল প্রয়োগ করলে কি আসবে, এই জায়গার কারেন্ট যোগ এই জায়গার কারেন্ট সমান এই জায়গার কারেন্ট, অর্থাৎ সেন্ডিং কারেন্ট সমান রিসিভিং কারেন্ট, আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট। তাহলে আমি লিখবো যে IC2 প্লাস IL, এখন IC2 মান পেলাম 8.45 কোণ হচ্ছে 92.767 প্লাস IL এর মান কত পাইছিলাম আমরা 7.94 এবং কৌণিক মান পাইছিলাম আমরা কত 7.94 এর সাথে কৌণিক মান পাইছিলাম 90 ডিগ্রি, 7.94 কৌণিক মান পাইছিলাম আমরা, সরি এখানে এটা ভুল হয়েছে, এটার মান হচ্ছে আমরা এই যে দেখো IL এর মানটা কত পাইছি, IL এই দুটো যোগ করার পর আসছে 229.934, কৌণিক মান আসছে -24.1, তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে এই অঙ্কটা সুন্দরভাবে তুলবা, নাহলে কিছুই বুঝতে পারবা না। দেখো আমার IC2 মান হচ্ছে এই যেটা এইমাত্র পেলাম, প্লাস IL এর মান হচ্ছে কোনটা, IL এর মান হচ্ছে 229.994 কোণ হচ্ছে -24.1 সমান এটাকে আমি কি করব যোগ করে দেব, জাস্ট আমার ক্যালকুলেশনে আগেরটা তোলাই আছে, শুধু জাস্ট যোগ করে দিব পরের মানটা তুলে 229.934 কোণ দিব কাকে -24.1, ঠিক আছে। এটাকে অবশ্যই পোলারে নিব, পোলারে নিলে কত হয় 226.24 কোণ আসছে আমার -22 -22.2, এটাও একটা আমার অ্যান্সার, ঠিক আছে। এইটাই হচ্ছে আমার মূলত অ্যান্সার, কারণ আমার বলছে কি সেন্ডিং কারেন্ট এবং ভোল্টেজ বের করতে বলছে, তাই না। এই যে দেখো প্রেরণ প্রান্ত মানে সেন্ডিং প্রান্তে কারেন্ট ও ভোল্টেজ, তাহলে সেন্ডিং প্রান্তের কারেন্ট পেলাম আমি এইটা প্রতি ফেজের কারেন্টও যা, আর তোমার লাইনের কারেন্টও তাই না, ফেজের কারেন্টও যা লাইনের কারেন্টও তাই, এটা পেলাম। আর সেন্ডিং ভোল্টেজ কি, তো এটা হচ্ছে তোমার লাইন ভোল্টেজ, এটা হচ্ছে লাইন ভোল্টেজ 116.9 কেভি এবং ফেজ ভোল্টেজ হচ্ছে 600 তোমার এটা হচ্ছে তোমার 67.576 অথবা 67,561.51 কেভি, ঠিক আছে, যে কোনোটাই আমরা হিসাব করতে পারি। এরপর বলছে কি আমার পাওয়ার ফ্যাক্টর, সেন্ডিং প্রান্তের পাওয়ার ফ্যাক্টর আমরা কিভাবে নির্ণয় করব, তোমার এই যে কারেন্ট সেন্ডিং প্রান্তের কারেন্ট কোথায় আছে, সেন্ডিং প্রান্তের কারেন্ট আছে আমার -22.2 পিছনে আছে, মাইনাস বলতে পিছনে বোঝায়, তাই না। তাহলে আমরা লিখব কি
COS cos থিটা সমান সমান, অথবা লিখেছি পাওয়ার ফ্যাক্টর PFS সমান সমান সেন্ডিং প্রান্তে, PFS বলতে সেন্ডিং প্রান্তের পাওয়ার ফ্যাক্টর সমান সমান লিখব কি থিটা ভি মাইনাস, অর্থাৎ থিটা VS মাইনাস থিটা IS। এই থিটা VS এবং IS কে বিয়োগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে আমার -22.2। আর যদি আমি সেটা করতে চাই তাহলে আমি করতে পারি যে এইখান থেকে এই থিটা VS থেকে আমি এইটা করব, তাতেও আমার হবে, কিন্তু আমার সেটা দরকার নেই, আমার অলরেডি এইটা পেয়ে গেছি। ঠিক আছে, তারপরও আমরা করে নেই যে তোমার থিটা VS মাইনাস IS। এটা কেন করছি বুঝছো তো? আমরা জানি যে পাওয়ার ফ্যাক্টর কি, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে কারেন্ট থেকে ভোল্টেজের কৌণিক দূরত্ব। কারেন্ট থেকে ভোল্টেজ কে কোথায় আছে, সবসময় রেফারেন্সে থাকবে কি কারেন্ট। এই যে আমরা ভেক্টর অঙ্কন করছিলাম সেখানে সবসময় রেফারেন্সে থাকবে ভোল্টেজ। এখানে আমরা এই যে দেখো ভেক্টর ডায়াগ্রামটা যখন অঙ্কন করছি তখন মূল রেফারেন্সে কাকে ধরছি, ভোল্টেজকে ধরছি। সবসময় ভোল্টেজকে রেফারেন্সে ধরে কাজ করতে হবে আমাদের। তাহলে এখানে আমার হিসাব করতে হবে এই রেফারেন্স অক্সিসে যদি ভোল্টেজ থাকে, এই ভোল্টেজ থেকে কারেন্ট সামনে আসে না পিছনে আসে, এই নিচের দিকে। এটা হচ্ছে এইটা দ্বিমাত্রিক তল, দ্বিমাত্রিক তলের নিচের অংশ হচ্ছে সব নেগেটিভ, উপরের অংশ সব পজিটিভ। ঠিক আছে, তাহলে নিচের অংশে যারা থাকবে তারা সবাই হচ্ছে যে ল্যাগিংয়ে, উপরের অংশ যারা থাকবে তারা হচ্ছে সবাই লিডিংয়ে থাকবে। নিচের অংশ যারা থাকবে তারা হচ্ছে পিছনে আসে, উপরের অংশ যারা আছে তারা সবাই সামনে আসে। তাহলে এখানে কি লিখবো, এইখানের ভোল্টেজ থেকে যেহেতু মাইনাস তার মানে অবশ্যই সে পিছনে আছে। এইখানে ভোল্টেজ থেকে এই জায়গার কারেন্টটা কতটা পিছনে আছে, যে IS কারেন্টটা সে কতটা পিছনে আছে, তাহলে কতটা পিছনে থাকবে সেটা আমি বের করবো কীভাবে, এই জায়গার ভোল্টেজ, এই জায়গার ভোল্টেজের কোণ কত, সব কোণে কোণে হিসাব হবে। ঠিক আছে, এই জায়গার ভোল্টেজের কোণে কত, কোণ হচ্ছে 2.767 সমান সমান 2.767 মাইনাস, দেখো এখানে আই থিটা এস এর মান কত, আই থিটা এস এর মান হচ্ছে -22.2। এখানে অবশ্যই cos থিটা দ্বারা গুণ হবে, অর্থাৎ সমান সমান COS cos থিটা। আমরা জানি পাওয়ার ফ্যাক্টর সমান সমান cos থিটা। তাহলে cos থিটা বলতে এই পুরো অংশটাকে যেটা পাবো সেটাই হচ্ছে আমার cos থিটা। তাহলে এখান থেকে এটা যদি করি তো আমার আসে 2.76, এটা কিন্তু মাইনাস মাইনাস তখন প্লাস হয়ে যায়, 2.767 প্লাস 22.2 সমান সমান এখানে আসে 24.something আসে। তাহলে এটাকে আমি কি করব, জাস্ট এটাকে আমি যেটা করব সেটা হচ্ছে আমি জাস্ট cos দিয়া গুণ করে দেব, cos দিয়ে সমান সমান করে দেবো, যেটা আসে সেটাই আমার সমান সমান। এখানে আসে 24 এখানে অবশ্যই cos দিয়ে গুণ হবে, COS সমান সমান 0.91 এত LAG ল্যাগিং। এটা গেল একটা উত্তর আমার। এটা গেছে আমার ল্যাগিং তোমার পাওয়ার ফ্যাক্টরের উত্তর, সেন্ডিং প্রান্তের পাওয়ার ফ্যাক্টরের উত্তর। এখানে আবার জিনিসটা বুঝো, সেন্ডিং প্রান্তের পাওয়ার ফ্যাক্টর সমান সমান কি, সেন্ডিং প্রান্তের ভোল্টেজ মাইনাস সেন্ডিং প্রান্তের কারেন্ট এর মাঝখানে যে কৌণিক দূরত্বগুলো ছিল সেটা। আর আমরা পাওয়ার ফ্যাক্টর সমান সমান জানি কি, cos থিটা, তাই না? এখানে cos থিটা, cos লিখলাম আমি, এবার থিটার জায়গায় কাকে লিখবো, সেন্ডিং প্রান্তের ভোল্টেজের থিটা মাইনাস সেন্ডিং প্রান্তের কারেন্টের থিটা। তাহলে সেইটাকে মাইনাস করলে দেখো এখানে দুইটা মাইনাস হয়ে যায়, প্লাস হয়ে গেছে। এখানে অবশ্যই কজটা কনস্ট্যান্ট আছে, এটা আমার লিখতে খেয়াল ছিল না এই জন্য। আচ্ছা, এরপর হচ্ছে পার্সেন্টেজ অফ ভোল্টেজ রেগুলেশন। এখন এই পার্সেন্টেজ অফ ভোল্টেজ রেগুলেশন বলতে কি বোঝায় বলতে পারো? পার্সেন্টেজ অফ ভোল্টেজ রেগুলেশনটা হচ্ছে তুমি যে পরিমাণ ভোল্টেজ সেন্ড করছো, অর্থাৎ প্রেরণ করছো, কিন্তু তুমি সেই পরিমাণ ভোল্টেজ তো পাও নাই, তাই না? এইখানে এই অঙ্কটা থেকে দেখি আমরা সেন্ডিং প্রান্তের ভোল্টেজ লাইন ভোল্টেজ কত দিছিলাম, লাইন ভোল্টেজ দিছিলাম 11.6 তোমার 116.9 কেভি। সেন্ড করছি আমি কত লাইনে, 116.9 কেভি। কিন্তু আমি এখানে পাইছি কত, রিসিভিং প্রান্তে পাইছি কত, 110 কেভি পাইছি, তাই না? তাহলে আমি মাঝখানে যে অংশটা হয়েছে সেটাই কি হয়েছে, আমার লস হয়েছে না, সেই ভোল্টেজটা আমার ড্রপ হয়ে গেছে। অর্থাৎ এই যে জায়গাটু ক্যাপাসিটর, বিভিন্ন এই যে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স, রেজিস্ট্যান্স, এই সব জায়গায় ড্রপ হয়ে আমার সেই ভোল্টেজটা লস হয়ে গেছে। সেই লস ভোল্টেজটাকে আমি পার্সেন্টেজ হিসেবে বের করবো কীভাবে, যে VS মাইনাস VR ভাগ VS, VS মাইনাস VR ভাগ VR, এই সূত্র দ্বারা যদি আমি বের করি তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে আমার পার্সেন্টেজ অফ ভোল্টেজ রেগুলেশন। VS অর্থাৎ সেন্ডিং প্রান্তের ভোল্টেজ মাইনাস রিসিভিং প্রান্তের ভোল্টেজ ভাগ হচ্ছে রিসিভিং প্রান্তের ভোল্টেজ। ঠিক আছে, তো সমান সমান এটাকে লিখি আমি
116.9 মাইনাস 110 ভাগ হচ্ছে 110 ইন্টু হচ্ছে 100 ইন্টু 100 সমান সমান 116.9 বিয়োগ 110 সমান সমান ভাগ হচ্ছে 100 সমান সমান 6.9 ভাগ হচ্ছে 110 সমান ভাগ হচ্ছে তোমার গুণ হচ্ছে গুণ 100 সমান সমান 6.27% সমান সমান আছে তোমার 6.27%। 6.27%। এত পার্সেন্ট ভোল্টেজ লস হয়েছে, এত পার্সেন্ট ভোল্টেজ আমার ঘাটতি দেখা দিছে, অর্থাৎ আমি যে ভোল্টেজ প্রেরণ করছি তার থেকে 6.27 অংশ ভোল্টেজ আমি রিসিভিং প্রান্তে পাইছি। আমি যা প্রেরণ করছিলাম কত 116.9 কেভি প্রেরণ করছি, আর আমি রিসিভিং প্রান্তে কত পাইছি 110 কেবি পাইছি, রিসিভিং প্রান্তের লাইনে পাইছি 110 কেবি। তাই যে লসটা হয়েছে সেই লসটা হচ্ছে কোথায় কোথায় আমার এই বিভিন্ন রেজিস্টারে হয়েছে, বিভিন্ন ইন্ডাক্টর ক্যাপাসিটর এইগুলো আমার ভোল্টেজ ড্রপ হইয়া এই লসটা ঘটাইছে। তাইলে আমার এইটাকে যদি পার্সেন্টেজ রেগুলেশনের করি তাহলে আমি দেখব কিভাবে যে পরিমাণ ভোল্টেজ দিছি তার কত পার্সেন্ট আমার লস হয়েছে, অর্থাৎ আমি যে পরিমাণ ভোল্টেজ দিচ্ছি সেখান থেকে যত পার্সেন্ট পাইছি তাতে আমার কি পরিমাণ লস হয়েছে, সেই লসটার মান হচ্ছে তোমার 6.27%। সেটাকে বলা হয় শতকরা ভোল্টেজ রেগুলেশন। তো এই ছিল একটা আমার অঙ্ক। এই একটা অঙ্ক দেখলে আমার মনে হয় যে পুরো এই অধ্যায়ের যতগুলো অঙ্ক আছে সবগুলো আর কোনো দেখা লাগবে না। তোমরা এই অঙ্কটাকে কি করবা, বারবার দেখবা। বারবার যদি দেখো তাইলে তোমরা একদম স্পষ্ট ক্লিয়ার ধারণা পাবা, ঠিক আছে? আর এবার তোমরা একটু বলো, তোমাদের সাথে একটু কথা বলি, অনেক সময় ক্লাস নিলাম, আমারও কষ্ট হয়ে গেছে। তোমরা একটু বলো তোমাদের কি কি সমস্যা হয়েছে। ঘুমা তুই পরে দেখিস। স্যার ঘুম আসছে। কিরে বেটা, এর মধ্যে ঘুম আসলে হবে? সুলতান মাহমুদ, স্যার সব সুন্দরভাবে বুঝছিস? হ্যাঁ, বাঁধন সুন্দরভাবে বুঝবে অলওয়েজ। বাঁধনকে নিয়ে কোনো চিন্তা করি না আমি। বাঁধন অলওয়েজ ফুল অ্যান্ড ফাইনাল। সে সবসময় ক্লাসে ভালো বুঝে, সে সবসময় রেজাল্ট ভালো করে। কমেন্ট না করে দেখো, যারা বিরক্ত করো না। হ্যাঁ, ঠিক কথা এটা। হ্যাঁ বলো, তোমরা তোমাদের কমেন্টসগুলো একটু করো। হ্যাঁ বলো বলো। হাবিবা নাকি হাবিবা নু, আমি তো বুঝতেছি না এই যে এটা কি নাম, এটা হাবিবা নাকি? এই ধরনের নাম লিখলে কিভাবে বুঝি বলো? হ্যাঁ হ্যাঁ, তোমাদের কথাগুলো বলো, একটু কমেন্টস করে এখন বলো। ফাস্ট করো, 12টা 6 বাজে আমার তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে দেখে, লুকিং দেখে। এটা কি ছেলে না মেয়ে এটা? হাবিবা, হাবিবা নুরাত, কি যে লেখছে, নাম কি? হাবিবা নুসরাত। ও আচ্ছা, হাবিবা নুসরাত। হাবিবা নুসরাত আমার কলেজে তো মনে হয় যে হাবিবা নুসরাত নামে কেউ নাই। স্যার পরে আবার দেখা লাগবে। জি স্যার। হাবিবা নুসরাত তুমি যেই হও না কেন, আমার মনে হয় না যে তুমি আমাদের পলিটেকনিকের। তোমার নামের স্পেলিংটা একটু চেঞ্জ করো, আমি তো বুঝতে, আমার তো এই রাতেরবেলা ঘুম ঘুম চোখে তো আমার দাঁত ভেঙে যাচ্ছে। হ্যাঁ, এবার বলো আর কি কি সমস্যা আছে। স্যার শুধু কথা একটু ধীর গতিতে বললে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম চেষ্টা করব। আর কি সমস্যা পাইছে বলো। আসলে তোমরা এই ব্রিফিং করবা, আমার ক্লাসের উপর ব্রিফিং করবা যে স্যার এইখানে সমস্যা হচ্ছে, আপনি এই বিষয়গুলো একটু নোট করবেন, তাহলে আমি সেই অনুসারে পরের ক্লাসে আমি ভালো করার চেষ্টা করব। আজকে যেটা বললা যে স্যার একটু ধীর গতিতে বললে আমরা একটু বুঝতে সুবিধা হয়, এটা একটা ভালো, এটা আমি অবশ্যই নোট করব এবং নেক্সট ক্লাসে আমি এ থেকে ইমপ্রুভ করব, অবশ্যই ইমপ্রুভ করব। হ্যাঁ হ্যাঁ, আর কার কি সমস্যা পাইছে বলো। এখানে সুলতান মাহমুদ তো ভালো একটা কমেন্টস করছে। আমি একটু আগের কমেন্টসগুলো পড়ি। স্যার শুধু কথা একটু ধীর গতিতে বলে ভালো বুঝতে পারবো। গুগল মিটে আসেন স্যার। আচ্ছা, গুগল মিটে আসতে হবে। ওকে, ঠিক আছে, সবাই গুগল মিটে আসো। আর অবশ্যই তোমরা ক্লাসটা বারবার দেখবে। আজকে ক্লাসটা অনেক তথ্যবহুল ছিল, অনেক ভালো একটা ক্লাস ছিল, স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা ক্লাস হচ্ছে আজকে। এখন তোমরা যদি না বুঝতে পারো ঘুম ঘুম চোখে, সেটা দায় আমার না, কিন্তু আজকের ক্লাসের কোয়ালিটি ছিল অস্থির।
স্যার আমাকে যদি বলতেন যে আপনি কয় কয় লাইভ আসছেন আর কয় দিন, কোন দিন প্লিজ। আচ্ছা হাবিবা নুসরাত, তুমি তোমার আইডেন্টিটি দাও তো আগে। হ্যাঁ আমি লাইভে যাব, কিন্তু এই হাবিবা নুসরাত এই মেয়েটা বোধহয় আমাদের কলেজের না, একটু ওর সাথে কথা বলে নেই। হাবিবা নুসরাত তুমি আমাকে পার্সোনালি নক করো, ঠিক আছে? তারপর আমি বলে দিচ্ছি, অথবা তুমি আমার গ্রুপের যে স্টুডেন্ট আছে তাদের সাথে কথা বলো, ওরা অবশ্যই তোমাকে দিবে। অঙ্কতে কি কি দিয়েছিল স্যার আমার আবার দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা গুগল মিটে একটু কথা বলি। আর তোমরা আজকের ক্লাসের হাজিরাটা এখানে একটু দিয়ে দাও, আমি 2 মিনিট সময় দিচ্ছি, প্লিজ একটু হাজিরাটা দিয়ে দাও। আর আজকে আমি খুবই খুশি যে তোমরা কেউ হাজিরা নিয়ে ব্যস্ত হও না, এখন আমি সময় দিচ্ছি, এখন হাজিরা দাও। অঙ্কতে কি কি চাইছিল স্যার আমার আবার দেখতে হবে। হ্যাঁ অঙ্কতে আমাদের চাইছিল সেন্ডিং প্রান্তের ভোল্টেজ, রিসিভিং প্রান্তের ভোল্টেজ দেওয়া ছিল, সেন্ডিং প্রান্তের ভোল্টেজ এবং কারেন্ট দুটোই ছিল, সেন্ডিং প্রান্তের পাওয়ার ফ্যাক্টর, তারপর হচ্ছে তোমার সেন্ডিং প্রান্তের পাওয়ার ফ্যাক্টর, আর হচ্ছে ভোল্টেজ রেগুলেশন। হ্যাঁ এই কটা। হ্যাঁ সবাই একটু রোলটা দিয়ে দাও। নুসরাত হাবিবা, আমার বাসা হচ্ছে গাজীপুর, আমি ডিপ্লোমা করি। হ্যাঁ তুমি কোন ডিপার্টমেন্টে? অবশ্যই ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে। কোন সেমিস্টারে আছো তুমি? আমি একটা সূত্র জানতে চাই। হ্যাঁ আলিম সাউন্ড হ্যাঁ আলিম বলো। আলিম তুমি বলো তোমার সূত্র কি? ক্যালকুলেটরের ব্যবহার দেখলে ভালো হইতো। ক্যালকুলেটরটা আমি তোমাদের সামনেই ব্যবহার করছি, আর এখানে আহামরি কোনো কঠিন ক্যালকুলেটর ব্যবহার ছিল না, এগুলো তো তোমাদের পুরনো ব্যবহার, যেগুলো তো তোমরা প্রত্যেকটা সেমিস্টারে, বিশেষ করে সার্কিট 1 থেকে শুরু করে আজকে পর্যন্ত প্রত্যেকটা ক্লাসেই তোমাদের ক্যালকুলেটরের ব্যবহারটা যথাযথ ছিল। এটা নতুন কোনো ব্যবহার না, শুধু আগের ব্যবহারটাকেই রিপিট করা হয়েছে। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবা। প্লিজ তোমরা কমেন্টস করে তোমাদের রোলগুলো, আইডেন্টিটিগুলো দিয়ে দাও, না তা নাহলে আমার জন্য সমস্যা। ও হাবিবা, তুমি তো 3rd সেমিস্টারে, তুমি এখানে ক্লাস করছো কেন? এটা তো বড় ভাইদের ক্লাস। তুমি এখানে কমেন্টস করা তোমার ঠিক না, তুমি এখান থেকে বের হয়ে যাও। তুমি তোমার ক্লাসে এই গ্রুপ, এই পেজেই দেখো ক্লাস রুটিন দেওয়া আছে। তোমার যদি ক্লাস করতে ইচ্ছা হয় তাহলে তোমার 3rd সেমিস্টারে যে ক্লাসগুলো আছে, যে টাইমে ক্লাসের শিডিউলটা দেওয়া আছে সেই সময়ে তুমি শুধু অ্যাড হও, ঠিক আছে? সেই সময় তুমি ফলো করো। আর তা না হলে তুমি এই বড় ভাইদের ক্লাসে এভাবে ডিস্ট্রাক্ট করো না, এতে টিচার এবং আমার স্টুডেন্টরা দুজনেই বিভ্রান্ত হয়, আমি নিজেই বিভ্রান্ত হই। হ্যাঁ তা আমাদের ডিস্ট্রাক্ট হয়। আচ্ছা ধন্যবাদ, ভালো লাগলে ভালো, আমার শুনে খুব ভালো লাগলো। কমেন্টের রোল কিন্তু অতটা আসেনি, আমি কিন্তু লাইভ শেষ করে দেব। ঠিক আছে তোমরা পরে দিয়ে রেখো, লাইভ এখানেই শেষ করলাম। ভালো থাকো তোমরা সবাই, আসসালামু আলাইকুম। আর আমার জন্য দোয়া করো, তোমাদের সবার জন্য দোয়া রইল।